মাঝরাতে স্ত্রীর হাতে ডিভোর্স পেপার ধরিয়ে দিয়ে বিক্রম বলেছিল, তোমার মতো অনাথ মেয়ের পাশে দাঁড়াতে আমার লজ্জা লাগে। কিন্তু এই নিষ্ঠুরতার আড়ালে লুকিয়েছিল এমন এক সত্য যা জানলে আপনার কলিজা কেঁপে উঠবে। স্ত্রীকে জেল থেকে বাঁচাতে স্বামী নিজেই হয়ে গেল অপরাধী। কোটিপতি থেকে রাস্তার মেকানিক হওয়া বিক্রমের সেই ত্যাগের কাহিনী জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, মুম্বাইয়ের সেই সন্ধ্যা সবসময়ের মতোই শোরগোল ও চাকচিক্যে ভরা ছিল, কিন্তু চৌহান টাওয়ার্সের ৪০তম তলায় যে নিস্তব্ধতা ছড়িয়েছিল তা যেন কোনো ঝড়ের আগের নীরবতার মতো। শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী আইকন কোটিপতি বিক্রম চৌহান তার আলিশান কেবিনের কাঁচের দেওয়ালের কাছে দাঁড়িয়ে নিচে রাস্তায় হামাগুড়ি দেওয়া গাড়ির সারি দেখছিলেন। তার হাতে স্কচের গ্লাস ছিল, কিন্তু গলা শুকিয়ে গিয়েছিল। বিক্রম চৌহান এমন একটা নাম যার সামনে বড় বড় মন্ত্রী ও ব্যবসায়ীরা মাথা নোয়াতেন। ৩৫ বছর বয়সে তিনি এমন এক সাম্রাজ্য গড়ে তুলেছিলেন যা তৈরি করতে মানুষের জীবন কেটে যায়। কঠোর মুখ, দামি ইটালিয়ান স্যুট আর চোখে সেই চমক যা যে কোনো মানুষকে কিনে নেওয়ার দাবি করত। কিন্তু আজ সেই কাছে তিনি নিজেকে একটা হেরে যাওয়া মানুষের মতো দেখছিলেন। দরজায় নক হল। স্যার? তার উকিল মিস্টার খান্নার গলায় ঘাবড়ে যাওয়া ভাবছিল। বিক্রম ফিরে তাকালেন না। বলো খান্না। স্যার, ইডি আর সিবিআই এর রেড কাল সকাল ৬টায় পড়বে, আমাদের পাক্কা খবর এসেছে। আপনার পার্টনার সব গবন আপনার নামে করে দিয়েছে। প্রমাণ এত পাক্কা যে স্যার কমপক্ষে ১০ বছরের জেল নিশ্চিত। আর আপনার সব প্রপার্টি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব ফ্রিজ করে দেওয়া হবে। বিক্রমের মুখে কোনো ভাঁজ পড়ল না। তিনি জানতেন এটা হবে। তিনি জিজ্ঞাসা করলেন, আর নয়না? খান্না চুপ করে গেলেন। তারপর আস্তে বললেন, স্যার, কারণ নয়না ম্যাডাম আপনার আইনি স্ত্রী এবং কোম্পানিতে ডামি ডিরেক্টর, তাই তদন্তের আজ তার উপরও পড়বে। তার পেন্টিং এক্সিবিশন, তার এনজিও, তার সুনাম সব মাটিতে মিশে যাবে। মিডিয়া তাকেও ছাড়বে না। বিক্রমের হাতের গ্লাস ঘ্যাস করে পড়ে গেল। নয়না, তার স্ত্রী, তার প্রাণ, এক অনাথ আশ্রমে বড় হওয়া সেই সরল মেয়ে যাকে বিক্রম নিজের দুনিয়ার রানী বানিয়েছিলেন। নয়নার টাকার প্রতি ভালোবাসা ছিল না, তার ভালোবাসা ছিল সম্মান আর শিল্পের প্রতি। সে নিজের পরিশ্রমে একজন আর্টিস্ট হিসেবে পরিচিতি পেয়েছিল। বিক্রম জানতেন, কাল সকালে যদি তিনি গ্রেফতার হন তাহলে হেডলাইন হবে, কোটিপতি বিক্রম চৌহান ও তার স্ত্রীর ঘোটালায় হাত। নয়নার নিষ্পাপতা জেলের সেলের পিছনে শেষ হয়ে যাবে। রাস্তা? বিক্রম জিজ্ঞাসা করলেন। খান্না মাথা নিচু করলেন। শুধু একটা রাস্তাই আছে স্যার। আজ রাতে অর্থাৎ রেড পড়ার আগে আপনার আর নয়না ম্যাডামের তালাক হয়ে যাক, আর প্রমাণ করুন যে গত ৬ মাস ধরে আপনারা আলাদা থাকছেন এবং তার কোম্পানির সঙ্গে কোনো সম্পর্ক নেই। তাহলে তিনি বেঁচে যেতে পারেন। আমি পেপার তৈরি করে রেখেছি, কিন্তু স্যার, নয়না ম্যাডাম কখনো সাইন করবেন না। তিনি আপনাকে অসীম ভালোবাসেন। তিনি আপনার সঙ্গে জেল যেতে রাজি হবেন, কিন্তু আপনাকে ছাড়বেন না। বিক্রম হাসলেন, একটা খুব বেদনাদায়ক হাসি। আমি জানি খান্না, তিনি সাইন করবেন না যদি আমি বিক্রম হয়ে যাই, কিন্তু যদি আমি শয়তান হয়ে যাই? বিক্রম টেবিল থেকে কাগজগুলো তুলে নিলেন। গাড়ি বের করো, বাড়ি যেতে হবে। ডাইনিং টেবিল মোমবাতির আলোয় সাজানো ছিল। নয়না আজ বিক্রমের পছন্দের কাশ্মীরি পোলাও আর রোগান জোশ বানিয়েছিলেন। তিনি বারবার ঘড়ি দেখছিলেন। আজ তাদের বিয়ের ৩য় বার্ষিকী। যেই বিক্রম ভিতরে ঢুকলেন, নয়না দৌড়ে তার কাছে গেলেন। বিক্রম, তুমি এসেছ? আমি কতক্ষণ ধরে। বিক্রম তাকে জড়িয়ে ধরলেন না। তিনি সোজা বারের দিকে গিয়ে বোতল খুললেন। নয়না থমকে গেলেন। বিক্রম, কি হয়েছে? তুমি ঠিক আছো তো? বিক্রম একটা বড় চুমুক দিয়ে নয়নার দিকে তাকালেন। তার চোখে আর সেই ভালোবাসা ছিল না যা সকাল পর্যন্ত ছিল। এখন সেখানে একটা ঠান্ডা, অচেনা ভাব ছিল। তিনি তার অভিনয় শুরু করলেন, যে অভিনয় তার নিজের আত্মাকে ছিন্ন ভিন্ন করছিল। সেলিব্রেশন? বিক্রম ঘৃণার সঙ্গে টেবিলের দিকে তাকালেন। এই মিডল ক্লাস খাবার, পোলাও? সিরিয়াসলি নয়না? নয়নার মনে হল তিনি ভুল শুনেছেন। বিক্রম, এটা তো তোমার পছন্দ। আমার পছন্দ? বিক্রম জোরে হাসলেন। সেই হাসি পুরো হল ঘরে গুঞ্জে উঠল। নয়না,
মানুষের পছন্দ তার স্ট্যাটাসের সঙ্গে বদলায়। যখন আমি স্ট্রাগল করছিলাম তখন এসব ঠিক ছিল, কিন্তু এখন কামন ইয়ার। নয়নার চোখে জল এসে গেল। তুমি কি বলছো? আজ আমাদের বার্ষিকী। বিক্রম তার কাছে এলেন, এত কাছে যে নয়না শুধু মদের গন্ধ নয়, বিক্রমের কড়া কথাও অনুভব করলেন। এটাই তো সমস্যা নয়না। 3 বছর আমি চেষ্টা করেছি তোমাকে আমার লেভেলে নিয়ে আসার। তোমাকে গ্রুম করেছি, তোমাকে পোশাক পরতে শিখিয়েছি, তোমাকে হাই সোসাইটিতে চলতে ফিরতে শিখিয়েছি। কিন্তু তুমি আজও সেই অনাথালয়ের ভীত মেয়ে। তোমার ভিতরে সেই ক্লাস নেই। নয়নার হৃদয় ধক করে উঠল। বিক্রম কখনো এভাবে কথা বলেননি। বিক্রম, তুমি নেশায় আছো। নেশায় নই, হুঁশে আছি। বিক্রম চিৎকার করে পাশের ফুলদানিটা মেঝেতে ছুঁড়ে ফেললেন। কাচের টুকরো ছড়িয়ে পড়ল যেমন নয়নার হৃদয় ছড়িয়ে পড়েছিল। আমি ক্লান্ত হয়ে গেছি নয়না। তোমার এই সাদাসিদে ভাব, এই ভালোবাসা মহব্বতের নাটক থেকে ক্লান্ত। আমার একটা পাওয়ারফুল মহিলা চাই, যে আমার বিজনেস এম্পায়ার বুঝতে পারে, না যে সারাদিন ক্যানভাসে রং মাখে। তুমি এখন আমার জন্য শুধু একটা বোঝা। বিক্রম তার জ্যাকেটের পকেট থেকে তালাকের কাগজ বের করে টেবিলে ছুঁড়ে ফেললেন। এই নাও, সাইন করো আর আমার জীবন থেকে দূর হয়ে যাও। তোমাকে অ্যালবেনি গুজারা ভাত্তা হিসেবে 10 কোটি দেওয়া হবে, তোমার অকাতের থেকে অনেক বেশি। নয়না স্তম্ভিত হয়ে গেলেন। তার কানকে বিশ্বাস হচ্ছিল না। বিক্রম, তুমি আমাকে কিনছ? সব কিছুরই দাম থাকে ডার্লিং, বিক্রম নিষ্ঠুরভাবে বললেন, যদিও ভিতরে তার হৃদয় ফেটে যাচ্ছিল। তিনি মনে মনে চিৎকার করছিলেন, চলে যাও নয়না, আমাকে ছেড়ে দাও, আমার ওপর ঘৃণা করো যাতে তুমি বেঁচে যাও। নয়না কাপা হাতে কাগজ তুললেন, তার চোখ থেকে অশ্রু টপটপ করে কাগজে পড়ছিল। বিক্রম, আমার চোখের দিকে তাকাও, সত্যিই কি আমাদের ভালোবাসা মিথ্যে ছিল? বিক্রম তার মুঠো এত জোরে বন্ধ করলেন যে নোখ হাতের তালুতে গেঁথে গেল। তিনি নয়নার চোখে তাকিয়ে জীবনের সবচেয়ে বড় মিথ্যে বললেন, হ্যাঁ নয়না, সেটা একটা ভুল ছিল, একজন ধনী মানুষের শখ। এখন সেই শখ পূর্ণ হয়েছে। সাইন করো, নইলে আমি তোমাকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দেব। নয়না এক মুহূর্ত তাকে দেখলেন। সেই দৃষ্টিতে এখন ব্যথার জায়গায় ঘৃণা এসছে, এক স্বাভিমানী মহিলার ঘৃণা। তিনি পেন তুলে একটা কথাও না বলে সাইন করে দিলেন। রাখো তোমার টাকা। নয়না চেক ছিঁড়ে বিক্রমের মুখে ছুঁড়ে ফেললেন। আমার তোমার 10 কোটি চাই না। বিক্রম চৌহান, আজ তুমি শুধু একটা স্ত্রী হারালে না, তুমি সেই মানুষটাকে হারালে যে তোমাকে শুধু তোমার জন্যই ভালোবাসত। নয়না শুধু গায়ের কাপড় পরে সেখান থেকে বেরিয়ে গেলেন। তিনি পিছনে ফিরে তাকালেন না। যেই মূল দরজা বন্ধ হল, বিক্রম চৌহান, সেই পাথরের মতো হৃদয়ের মানুষ, হাঁটু গেড়ে মেঝেতে বসে পড়লেন। তিনি শিশুর মতো ফুপিয়ে কেঁদে উঠলেন। তিনি মেঝেতে পড়ে থাকা নয়নার অশ্রুর দাগে চুমু খেলেন। আমাকে ক্ষমা করে দাও নয়না, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে আমার বরবাদির আগুনে পুড়তে দিতে পারিনি। তুমি আবাদ থেকো, যদিও আমার উপর ঘৃণা করো। পরের দিন সকাল 6টায় পুলিশ এলো। বিক্রম চৌহানকে প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হলো। মিডিয়া চালালো, স্ত্রী আগেই ছেড়ে চলে গিয়েছিলেন। বিক্রম চৌহানের আসল চেহারা সামনে এলো। নয়না নিরাপদ ছিলেন। বিক্রমের পরিকল্পনা সফল হয়েছিল, কিন্তু তার দুনিয়া উজাড় হয়ে গিয়েছিল। 5 বছর পর। সময় কারো জন্যে থামে না। এই 5 বছরে দুনিয়া বদলে গিয়েছে। বিক্রম চৌহান 5 বছর জেল খেটে ভালো আচরণের কারণে তাড়াতাড়ি ছাড়া পেয়েছিলেন, কিন্তু এখন তিনি আর কোটিপতি বিক্রম নন। তার সব সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে গিয়েছে। তার যে বন্ধুরা একসময় তার পার্টির শান ছিলেন, তারা এখন তার ফোনও তোলেন না। বিক্রম এখন মুম্বাইয়ের এক চলে থাকেন। দিনে তিনি একটা গ্যারেজে মেকানিকের কাজ করেন আর রাতে ট্যাক্সি চালান। তার চুল অর্ধেক সাদা হয়ে গিয়েছে, মুখে ভাঁজ আর চোখে গভীর শূন্যতা। তিনি ইচ্ছেকৃতভাবে নিজের পরিচয় মুছে ফেলেছিলেন। অন্যদিকে নয়না এখন নয়না সিংহানিয়া। তিনি নিজের সারনেম বদলে ফেলেছিলেন। তিনি দেশের সবচেয়ে বড় ইন্টেরিয়ার ডিজাইনার ও আর্ট কিউরেটর হয়ে উঠেছিলেন। তার ঘৃণা তাকে এত কঠোর ও সফল করে দিয়েছিল যে এখন তিনি আর আবেদে ভাসেন না। তিনি জানতেন না বিক্রম তার জন্যে কি করেছিলেন। তিনি শুধু মনে রেখেছিলেন যে বিক্রম তাকে তার অকাত দেখিয়েছিলেন। একদিন শহরের সবচেয়ে দামি তাজ হোটেলে একটা বড় নিলাম ও চ্যারিটি ইভেন্ট ছিল। শহরের সব ধনকুবের সেখানে আসছিলেন। নয়না সেই ইভেন্টের চিফ গেস্ট ছিলেন। কপালের খেলা দেখুন, বিক্রম সেই রাতে একই হোটেলে পার্কিংয়ের জন্য এক্সট্রা ড্রাইভার হিসেবে দৈনিক মজুরিতে কাজ করছিলেন। তার টাকার খুব দরকার ছিল, কারণ চলে তার প্রতিবেশীর মেয়ে অসুস্থ ছিল, আর বিক্রম, যিনি এখনও হৃদয়ের রাজা, তার চিকিৎসা করাচ্ছিলেন। রাত 9টা বাজে। লাক্সারি গাড়ির সারি লেগে গিয়েছিল। বিক্রম একটা মার্সিডিজ পার্ক করে ফিরছিলেন।
তখনই তিনি দেখলেন লাল কার্পেটে ক্যামেরার ফ্ল্যাশের মাঝে নয়না নামছেন। তিনি আগের থেকেও বেশি সুন্দরী লাগছিলেন, কিন্তু তার চোখে সেই নিষ্পাপতা আর ছিল না। এখন সেখানে একটা অসাধারণ আত্মবিশ্বাস আর সামান্য কড়া ভাব ছিল। তিনি হীরের হার পড়েছিলেন আর রাজকীয় চালে হাঁটছিলেন। বিক্রম একটা খাম্বের পিছনে লুকিয়ে গেলেন। তার হৃদয়ে জোরে ধুকপুক করতে লাগল। তুমি খুশি থেকো, তুমি অনেক উঁচুতে পৌঁছে গেছ, আমার ত্যাগ বৃথা যায়নি, তিনি মনে মনে ভাবলেন। কিন্তু তখনই হোটেলের ম্যানেজার বিক্রমকে দেখে ফেললেন। এ রাজু। বিক্রম সেখানে নিজের নাম রাজু বলেছিলেন। তুমি এখানে কি করছো? ভিআইপি গেস্ট আসছে, পানির ট্রে তুলে ভিতরে হলে সার্ভ করো, একজন ওয়েটার কম পড়ে গেছে। না স্যার, আমি ওয়েটার নই, আমি ড্রাইভার। চুপ, ডাবল টাকা পাবে, ভিতরে যাও আর চোখ নিচু রাখো। মজবুরি মানুষকে কি না করায়। যে বিক্রম চৌহানের ইশারায় একসময় 5 স্টার হোটেল খালি হয়ে যেত, আজ সেই বিক্রম সাদা ইউনিফর্ম পরে হাতে পানি ও জুসের ট্রে নিয়ে চোখ নিচু করে হলে দাঁড়িয়ে। নিলাম শুরু হলো। নয়না মঞ্চে তিনি তার একটা পেইন্টিং নিলাম করছিলেন। পেইন্টিংয়ের নাম ধোকা। নয়না মাইকে বললেন। তার গলা পুরো হলে গুঞ্জে উঠল। বিক্রম, যিনি পিছনে দাঁড়িয়েছিলেন, সিটিয়ে উঠলেন। এই পেইন্টিং একজন মানুষকে কথা মনে করিয়ে দেয়, যে বাইরে থেকে সোনা ছিল কিন্তু ভিতরে পিতল। বলি 50 লাখ থেকে শুরু। লোকে বলি দিচ্ছিল 60 লাখ, 70 লাখ, 1 কোটি। বিক্রম ট্রে হাতে ভিড়ের মাঝ দিয়ে যাচ্ছিলেন, চেষ্টা করছিলেন নয়নার চোখে না পড়তে। কিন্তু বলেরা যে চোখ সেই জায়গায় যায় যেখানে হৃদয়ের তার জড়ানো থাকে। নয়নার চোখ ভিড়ের মাঝে একটা নিচু হয়ে থাকা ওয়েটারের ওপর পড়ল। কিছু একটা চেনা লাগল, তার কাঁধ, দাঁড়ানোর ভঙ্গি। নয়নার ভাষণ এক মুহূর্তের জন্য থেমে গেল। তিনি গভীরভাবে দেখলেন। সেই ওয়েটার ঘুরল। বিক্রম আর নয়নার চোখাচোখি হল। 5 বছরের ফারাক এক মুহূর্তে সিমটে গেল। বিক্রমের হাত কাঁপল। ট্রে তার হাত থেকে ছিটকে পড়ল। ছন্ন। কাঁচ ভাঙার আওয়াজ পুরো নীরব হলে গুঞ্জে উঠল। সন্ন্যাস নেমে এলো। সবাই সেই বুকা ওয়েটারের দিকে তাকালো যে এত দামি পার্টিতে বিঘ্ন ঘটিয়েছে। ম্যানেজার দৌড়ে এসে বিক্রমকে ধাক্কা দিলেন। অন্ধ নাকি? এত দামি ক্রকারি ভেঙে দিলে? তোমার চাকরি গেল, এক্ষুনি পরিষ্কার করো। বিক্রম, যিনি এক সময় এই শহরের বাদশা ছিলেন, আজ শত শত লোকের সামনে হাঁটু গেড়ে ভাঙা কাচের টুকরো তুলছিলেন। তার চোখে জল এসে গিয়েছিল, কিন্তু তিনি মাথা তুললেন না। তিনি চাননি নয়না তাকে এই অবস্থায় চিনুক। তিনি চেয়েছিলেন নয়নার মনে হোক এটা অন্য কেউ। কিন্তু নয়না চিনে ফেলেছিলেন। তার হৃদয় এক মুহূর্তের জন্য ধক করে উঠল, তারপর তার পুরনো ঘৃণা জেগে উঠল। দেখো একে, তিনি ভাবলেন। এই সেই বিক্রম চৌহান, যে আমাকে আমার অওকাত দেখিয়েছিল, আজ সময় তাকে তার অওকাত দেখিয়ে দিয়েছে। এটাই কর্ম। নয়না মাইক ছেড়ে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নামলেন। তার হাই হিলের আওয়াজ ফ্লোরে গুঞ্জছিল। তিনি সোজা বিক্রমের কাছে এসে থামলেন। বিক্রম কাঁপা হাতে কাঁচ তুলছিলেন। তার হাতে একটা কাঁচের টুকরো গেঁথে গিয়েছিল, রক্ত বেরোচ্ছিল। থামুন ম্যানেজার সাহেব। নয়নার গলা গুঞ্জে উঠল। বিক্রম মাথা তুললেন না, তিনি শুধু মাটি দেখছিলেন। নয়না তার পার্স থেকে 500 টাকার নোট বের করলেন। মানুষের ভুল হয়ে যায়, নয়না ব্যঙ্গ করে বললেন। তার গলায় ব্যথা আর রাগ দুটোই ছিল। এই গরিবকে যেতে দিন, হয়তো তার টাকার খুব দরকার, তাই তো এমন জায়গায় কাজ করছে যেখানে তার আওকাত নেই। বিক্রমের কানে সেই শব্দ গলিত কাঁচের মতো নেমে গেল, আওকাত। সেই একই শব্দ যা তিনি 5 বছর আগে নয়নাকে বলেছিলেন। আজ নয়না তাকে ফিরিয়ে দিচ্ছিলেন। বিক্রম ধীরে তার রক্তমাখা হাত বাড়ালেন, কিন্তু নোট নিলেন না। তিনি পকেট থেকে একটা পুরনো নোংরা রুমাল বের করে ফ্লোরে পড়ে থাকা জুস মুছতে লাগলেন। ম্যাডাম, বিক্রম তার গলা বদলে ভারী ও দমিত করে বললেন। মালিকার ক্ষতি হয়েছে, পরিষ্কার করে দিই, নইলে দৈনিক মজুরি কাটা যাবে। তিনি নয়নার দিকে তাকালেন না। তিনি চাননি নয়না তার চোখে সেই ভালোবাসা দেখুক যা আজও জীবিত ছিল। যদি নয়না সত্যি জেনে ফেলতেন যে তার স্বামী একজন অপরাধী ছিলেন, যদিও মিথ্যে, আর আজ একজন ওয়েটার, তাহলে দুনিয়া তাকেও নিচে টেনে নামাত। আর যদি তিনি জানতেন যে বিক্রম এসব তার জন্য করেছিলেন, তাহলে তিনি তার সাফল্য ছেড়ে তার কাছে চলে আসতেন। এই নোংরামিতে তিনি তাকে আর ফিরিয়ে আনতে পারতেন না। তার ঘৃণা করাই ভালো। নয়না তাকে ঘুরে দেখছিলেন। তার রাগ হচ্ছিল যে এই মানুষ চোখ তুলে তাকাচ্ছে না কেন। এতে কি এখনও এত অহংকার বাকি আছে?
ম্যানেজার, একে বাইরে নিয়ে যান, এর চেহারা দেখে আমার মেহমানরা অস্বস্তি বোধ করছেন। বিক্রম চুপচাপ উঠে দাঁড়ালেন। তিনি ম্যানেজারের সামনে মাথা নিচু করে বাইরের দিকে চলে গেলেন। তার হাত থেকে রক্ত টপ টপ করে পড়ছিল, কিন্তু ব্যথা বুকে হচ্ছিল। নয়না তাকে চলে যেতে দেখলেন। তার মনে জয়ের অনুভূতি হওয়া উচিত ছিল, কিন্তু কেন যেন মনে হল তিনি আজ আবার হেরে গিয়েছেন। বিক্রম হোটেলের বাইরে এলেন। রাতের ঠান্ডা হাওয়া বইছিল। তিনি তার ভিজে চোখ মুছে আকাশের দিকে তাকালেন। খুশি থেকো নয়না, তিনি বুক ফাটা স্বরে বললেন। আজ তুমি আমাকে আমার অকাত মনে করিয়ে দিয়েছ। ভালোই হয়েছে। এখন তুমি আমার উপর আরও বেশি ঘৃণা করবে। তোমার এই ঘৃণা তোমাকে আমার থেকে দূরে রাখবে, আর তুমি নিরাপদ থাকবে। তখনই হোটেলের গেটে একটা কালো গাড়ি এসে থামল। সেখান থেকে বিক্রমের পুরনো উকিল খান্না নামলেন, যিনি এখন নয়নার লিগ্যাল অ্যাডভাইসার। খান্না ওয়েটারের পোশাকে রক্তমাখা বিক্রমকে দেখে পা থেকে মাটি সরে গেল। বিক্রম স্যার! বিক্রম ঘাবড়ে ইশারায় তাকে চুপ থাকতে বললেন, কিন্তু খান্না দৌড়ে তার কাছে এলেন। স্যার, আপনি এই অবস্থায়, আর নয়না ম্যাডাম ভিতরে? দেখেছেন, বিক্রম ফিকে হেসে বললেন। চিনেছেনও, আর অপমানও করেছেন, আর আপনি তাকে সত্যি বলেননি। খান্নার চোখে জল এসে গেল। স্যার, 5 বছর হয়ে গেল আপনি নিজের পুরো সম্পত্তি, নাম, সম্মান সবকিছু কুরবানি করে দিয়েছেন যাতে তিনি দাগহীন থাকেন। আপনি সেই 10 কোটি চেকও যা অ্যালুমিনাইয়ের নামে দিয়েছিলেন সেটা আসলে আপনার বাকি সাদা টাকা ছিল। তারপর আপনি রাস্তায় এসেছেন। স্যার, তাকে বলে দিন তিনি আপনার পায়ে লুটিয়ে পড়বেন। বিক্রম খান্নার হাত ধরলেন। তোমাকে কসম খান্না, যদি তুমি নয়নাকে একটুও ইঙ্গিত দাও। তিনি এখন অনেক উঁচুতে। যদি তার জানা যায় যে তার স্বামী একজন অপরাধী ছিলেন, যদিও মিথ্যে, আর আজ একজন ওয়েটার, তাহলে দুনিয়া তাকেও নিচে টেনে নামাবে। আর যদি তিনি জানেন যে আমি এইসব তার জন্য করেছি, তাহলে তিনি তার সাফল্য ছেড়ে আমার কাছে চলে আসবেন। এই নোংরামিতে আমি তাকে আর ফিরিয়ে আনতে পারব না। তার ঘৃণা করাই ভালো। বিক্রম সেখান থেকে লেংচাতে লেংচাতে অন্ধকারে মিলিয়ে গেলেন। খান্না তাকে দেখতে লাগলেন, তারপর হোটেলের দিকে তাকালেন, যেখানে নয়না দাঁড়িয়েছিলেন। হে ভগবান! খান্না বুক ফাটা স্বরে বললেন। ভালোবাসা তো অনেক দেখেছি, কিন্তু এমন পাগলামি, এমন ত্যাগ দেখিনি। কিন্তু গল্প এখানে শেষ হয়নি। বিক্রম জানতেন না যে সেই রাতে যখন তিনি কাঁচ তুলছিলেন, তখন তার কবজির ঘড়িটা, যেটা পুরনো ছিল কিন্তু নয়নার দেওয়া প্রথম উপহার, যেটা তিনি আজ পর্যন্ত বিক্রি করেননি, নয়নার চোখে পড়ে গিয়েছিল। নয়না হোটেলের লবিতে দাঁড়িয়ে ভাবছিলেন, সেই ঘড়ি, সেটা তো আমি তাকে দিয়েছিলাম। তিনি বলেছিলেন সেটা কখনো খুলবেন না, দুনিয়া উলটপালট হলেও। যদি তিনি এতই স্বার্থপর হন, তাহলে সেই সস্তা ঘড়িটা আজও কেন কবজিতে? নয়নার মনে সন্দেহের একটা ছোট্ট বীজ পড়ে গিয়েছিল। আর সন্দেহ ভালোবাসার থেকেও বেশি শক্তিশালী। সেটা সত্যকে খুঁজে বের করে। নয়না সিংহানিয়া তার লম্বা দামি মার্সিডিজের পিছনের সিটে বসেছিলেন, কিন্তু তার মন এখনও তাজ হোটেলের সেই লবিতে আটকে ছিল। ড্রাইভার গাড়ি চালাচ্ছিল, শহরের আলো পিছনে পড়ে যাচ্ছিল, কিন্তু নয়নার চোখের সামনে বারবার সেই দৃশ্য আসছিল। একজন ওয়েটার, নিচু কাঁধ, রক্তমাখা হাত, আর কবজিতে বাঁধা সেই পুরনো ছেঁড়া লেডারের ঘড়ি। গাড়ি থামাও! নয়না হঠাৎ চিৎকার করে উঠলেন। ড্রাইভার হকচকিয়ে গেল, ব্রেক কষল। ম্যাডাম, কি হলো? ফিরে চলো, তাজ হোটেল। কিন্তু ম্যাডাম, ইভেন্ট শেষ হয়ে গেছে, রাত 12টা বাজছে। আমি বললাম ফিরে চলো। নয়নার গলায় সেই কঠোরতা ছিল যা গত 5 বছরে তার পরিচয় হয়ে উঠেছিল। গাড়ি ঘুরল। নয়না তার পার্স খুলে মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বাললেন। তিনি তার গ্যালারিতে একটা খুব পুরনো ছবি খুঁজলেন, বিয়ের আগের। ছবিতে বিক্রম আর তিনি একটা ঢাবায় বসেছিলেন। বিক্রমের কবজিতে সেই একই ঘড়ি। ডায়ালে একটা ছোট্ট স্ক্র্যাচ ছিল, যা নয়নার থেকে পড়ে তৈরি হয়েছিল। নয়নার মনে পড়ল, আজ সেই ওয়েটারের ঘড়ির ডায়ালেও ঠিক একই স্ক্র্যাচ ছিল। তার হৃদয়ের ধুকধুকুনি হাতুড়ির মতো বাজছিল। যদি সে বিক্রম হয়, তাহলে সে সেই ঘড়ি কেন পড়ে আছে? সে তো বলেছিল, আমার সব নিদর্শন তার কাছে আবর্জনা। আর যদি সে বিক্রম হয়, তাহলে সে ওয়েটার হয়ে কেন? তার কাছে তো কোটি কোটি টাকা থাকার কথা। সেই 10 কোটি যা সে আমাকে ছড়ে ফেলেছিল, সেগুলো কোথায় গেল? হোটেলে পৌঁছে নয়না সোজা ম্যানেজারের অফিসে ঢুকলেন। সেই ওয়েটার যার থেকে ক্রোকারি ভেঙেছে তার নাম কি? কোথায় থাকে সে? নয়না এক নিঃশ্বাসে জিজ্ঞাসা করলেন। ম্যানেজার ঘাবড়ে গেলেন। ম্যাডাম, সে তো দৈনিক মজুরির লোক। রাজু নাম বলেছিল। আমরা তাকে বরখাস্ত করে দিয়েছি। ঠিকানা জানি না।
তার নম্বর, আইডি প্রুফ কিছু তো থাকবে। নয়না টেবিলে হাত মেরে চিৎকার করলেন। ৮ ঘণ্টা লাগল। সেই ৮ ঘণ্টায় নয়না তার জীবনের গত ৫ বছর আবার বাঁচলেন। ঘৃণার দেওয়ালে ফাটল ধরে গিয়েছিল। ঠিকাদার একটা নম্বর আর ঠিকানা দিল। ঠিকানা সাউথ মুম্বাইয়ের কোনো পশ এলাকার নয়, বরং সায়নের একটা সরু দুর্গন্ধময় বস্তির। গণেশনগর চাল, খলি নম্বর ১৪। নয়না স্তম্ভিত হয়ে গেলেন। বিক্রম চৌহান আর চাল! তার লম্বা দামি গাড়ি যখন সেই সরু গলিতে থামল, তখন কুকুর ডাকতে লাগল। কাঁদা, খোলা নর্দমা আর পাশে পড়ে থাকা আবর্জনার স্তূপ। নয়না তার নাকের কাছে রুমাল ধরলেন, কিন্তু দুর্গন্ধের থেকে বেশি তাকে একটা অদ্ভুত ঘাবড়ে যাওয়া অনুভব হচ্ছিল। সত্যিই কি তার বিক্রম এখানে থাকে? তিনি ড্রাইভারকে সেখানেই থামতে ইশারা করে তার হাই হিল সামলে মোবাইলের আলোয় দরজার কাছে গেলেন। দরজা লোহার চাদরের, যাতে মরিচা ধরেছে। ভিতর থেকে কাশির আওয়াজ আসছিল। সেই কাশি নয়না চিনে ফেললেন। এটা বিক্রমের কাশি। নয়না দরজা খটখট করলেন না। দরজা একটু খোলা ছিল। তিনি আস্তে ঠেলে দিলেন। ভিতরের দৃশ্য দেখে নয়নার পায়ের নিচে থেকে মাটি সরে গেল। তার হাত থেকে পার্স ছিটকে পড়ল। 10 বাই 10 ফুটের সেই ঘর। ছাদ থেকে পলেস্তারা খসে পড়ছে। কোণে একটা পুরনো স্টোভ যার ওপর কিছু ফুটছে, আর মেঝেতে একটা ছেঁড়া দড়ির ওপর বিক্রম শুয়ে। যে বিক্রম রেশমের চাদর ছাড়া ঘুমাতেন না, আজ মেঝেতে শুয়ে। তার গায়ে একটা ছেঁড়া বেনিয়ান। তার হাত যেখানে কাঁচ গেঁথেছিল একটা নোংরা কাপড়ে বাঁধা, আর তাতে এখনও রক্ত রসছে। বিক্রম জ্বরে পুড়ছে। তিনি বকবক করছিলেন, খান্না, নয়নাকে বলো না, তাকে বলো না। নয়না তার মুখ চেপে ধরলেন যাতে চিৎকার বাইরে না যায়। তিনি টলতে টলতে ভিতরে ঢুকে হাঁটু গেড়ে বিক্রমের পাশে বসলেন। বিক্রমের গলা খুব মৃদু ছিল, যেন গলায় পাঁচ আটকে গেছে। বিক্রম তার ভারী পাতা খুললেন। ঝাপসা চোখে তিনি দেখলেন। তিনি ভাবলেন স্বপ্ন দেখছেন। প্রায় জ্বরে তিনি নয়নাকে দেখতেন। তুমি আবার এলে? বিক্রম দুর্বল হাসি দিয়ে বললেন, আজ অনেক বকেছ, ভালো লাগলো। অন্তত আমার সঙ্গে কথা তো বললে। এখন এই জায়গা তোমার যোগ্য নয় নয়না। আমার স্বপ্নেও তুমি এই নোংরা মেঝেতে বসো না। নয়নার অশ্রু বাঁধ ভেঙে বেরিয়ে এলো। এটা নিশা নয়, জ্বরের প্রলাপ ছিল। বিক্রম তাকে তার ভ্রম ভাবছিলেন। নয়না তার কপালে হাত রাখলেন। সেটা আগুনের মতো গরম। তিনি এদিক ওদিক দেখলেন। পানির ঘড়া ছিল। তিনি তার দামি স্কার্ফ ভিজিয়ে বিক্রমের কপালে রাখলেন। বিক্রম তার কবজি ধরে ফেললেন। টাকা টাকা নিয়ে নাও নয়না। সেই 10 কোটি কম পড়েছে। আমি আরও কামাব। আমি রক্ত বেছে দেব, কিডনি বেছে দেব, কিন্তু তোমার উপর আঁচ লাগতে দেব না। ইডি আসছে, তুমি সাইন করে দাও। নয়নার হৃদয় টুকরো টুকরো হয়ে গেল। তিনি 5 বছর আগের কথা বলছিলেন। বিক্রম, হুঁশে এসো। নয়না তাকে ঝাঁকুনি দিলেন। আমি সত্যিই এখানে আছি। বিক্রমের চোখে একটু চমক এলো। তিনি গভীরভাবে দেখলেন, তারপর ঝটকা খেলেন। তিনি হঠাৎ উঠতে চাইলেন, কিন্তু দুর্বলতায় পড়ে গেলেন। তুমি এখানে? চলে যাও, এখান থেকে চলে যাও। কে বলে দিল তোমাকে? খান্না। আমি তাকে মেরে ফেলব। চুপ করো। নয়না তাকে ধরে ফেললেন। তুমি কোথাও যাবে না। আমাকে সত্যি জানতে হবে বিক্রম, সেই 10 কোটি কোথা থেকে এলো? তুমি এখানে কেন? তুমি আমাকে তালাক কেন দিলে? আমার চোখে চোখ রেখে সত্যি বলো। বিক্রম তার মুখ ফিরিয়ে নিলেন। কারণ আমি একজন প্রতারক। আমি গবন করেছি, সব সত্যি। মিথ্যে! নয়না চিৎকার করে উঠলেন। তিনি বিক্রমের হাত ধরে তার কবজি উঁচু করলেন। এই ঘড়ি? যদি তুমি আমার উপর ঘৃণা করতে, তাহলে এই ঘড়ি আজও কবজিতে থাকত না। যদি তুমি স্বার্থপর হতে, তাহলে আজ তুমি এই নর্দমার ধারে মরছ না। আমার সেই কাঁচের মহল মনে আছে বিক্রম, কিন্তু আজ এই ভাঙা ঝুপড়িতে আমি হিরে দেখছি। তখনই দরজায় কারো ছায়া করল। সেটা উকিল খান্না। নয়নাকে সেখানে দেখে তিনি বুঝলেন এখন খেলা শেষ। স্যার, খান্না ভারী গলায় বললেন, স্যার এখন আর না, এই নাটক বন্ধ করতে হবে। বিক্রম খান্নাকে ধমক দিলেন। খান্না চুপ। খান্না প্রথমবার বিক্রমের ওপর চিৎকার করলেন। 5 বছর ধরে আমি গুমরে মরছি। আপনি এখানে একবেলায় রুটি খাচ্ছেন, আর ওখানে ম্যাডাম আপনাকে গালি দিচ্ছেন। আজ আমি সত্যি বলবো। খান্না ভিতরে এসে তার ব্যাগ থেকে একটা লাল ফাইল বের করলেন। ম্যাডাম, খান্না ফাইলটা নয়নার কোলে ফেলে দিলেন। এটা খুলে দেখুন। এটাই সেই সত্যি যা লুকিয়ে রাখার জন্য বিক্রম স্যার নিজের পুরো জীবন ছাই করে দিয়েছেন। নয়না কাঁপা হাতে ফাইল খুললেন। পাতা উল্টাতে উল্টাতে তার পায়ের নিচে থেকে মাটি সরে যাচ্ছিল। সেখানে প্রমাণ ছিল। কোম্পানির ঘোটালা বিক্রম করেননি,
তার পার্টনার করেছিল, কিন্তু পার্টনার সব দোষ নয়নার নামে চাপিয়ে দিয়েছিল। বিক্রমের কাছে দুটো রাস্তা ছিল, হয় সত্যি বলে নিজেকে বাঁচানো আর নয়নাকে জেলে যেতে দেওয়া, কারণ নয়না ডামি ডাইরেক্টর ছিলেন, অথবা সব দোষ নিজের ঘাড়ে নেওয়া। আর সেই 10 কোটি? খান্না বললেন, ম্যাডাম, সেটা অ্যালুমনাইয়ের টাকা নয়, বিক্রম স্যারের ব্ল্যাক মানি নয়। তিনি সেই রাতে নিজের পৈতৃক বাড়ি, মায়ের গয়না, ব্যক্তিগত সেভিংস সব ক্যাশে কনভার্ট করেছিলেন। সেটা ছিল তার শেষ জমাপুঞ্জি। তিনি চেয়েছিলেন জেল যাওয়ার পর আপনার জীবনে কোনো অভাব না থাকে। নিজে তিনি খালি হাতে জেল গিয়েছিলেন, আর জেল থেকে বেরিয়ে কেউ তাকে চাকরি দেয়নি। তাই তিনি কখনো কুলি, কখনো ড্রাইভার, কখনো ওয়েটার। নয়না পাথরের মতো বসে রইলেন। 5 বছর ধরে তিনি এই মানুষকে অভিশাপ দিয়েছেন, 5 বছর ধরে তার ধ্বংসের দোয়া করেছেন। আর এই মানুষ প্রতি মুহূর্তে তিল তিল করে মরছিলেন, যাতে তিনি শ্বাস নিতে পারেন। যাকে তিনি ত্যাগ ভেবেছিলেন, সেটা ত্যাগের সীমা ছাড়িয়ে বলিদান ছিল। এটা পাগলামি ছিল। নয়না ফাইল বন্ধ করলেন। তিনি ধীরে বিক্রমের দিকে তাকালেন। বিক্রম দেয়ালে মাথা ঠেকিয়ে বসেছিলেন। তার চোখে হার মেনে নেওয়া ভাব ছিল। কেন? নয়না ফিসফিস করে বললেন। কেন এতটা করলে বিক্রম? আমাকে বলে দিলে না কেন? আমরা দুজনে মিলে লড়াই করতাম, ধ্বংস হয়ে যেতাম, কিন্তু একসঙ্গে থাকতাম। বিক্রম তার ভিজে চোখ তুলে নয়নার দিকে তাকালেন। কারণ ভালোবাসার মানে শুধু একসঙ্গে থাকা নয় নয়না, ভালোবাসার মানেই সামনে থেকে ভাঙতে না দেওয়া। তুমি ছিলে কাঁচের পুতুল, জেলের এক রাতও তুমি সহ্য করতে পারতে না। তোমার শিল্প, তোমার নিষ্পাপতা মরে যেত। আমি পাথর নয়না, আমি সহ্য করতে পারি। আর দেখো আজ তুমি কোথায়? তুমি সফল, তুমি বেঁচে আছো। আমার সওদা খারাপ ছিল না। ভারে যাক এমন সফলতা। নয়না চিৎকার করে উঠলেন। তিনি বিক্রমের বুকে ঝাঁকিয়ে পড়লেন, ফুপিয়ে কাঁদতে লাগলেন। তার দামি গাউন চালের নোংরা মেঝেতে লেগে গেল, কিন্তু তার কিছু যায় আসে না। তুমি আমাকে একটা সফল লাশ বানিয়ে দিয়েছ বিক্রম। তোমার ছাড়া সেই মহলও কবরস্থান মনে হয়। বিক্রমের হাত উঠল, একটু ইতস্তত করে। তারপর তিনি নয়নার চুলে হাত বুলিয়ে দিলেন। 5 বছর পর তার আত্মা যে শান্তি খুঁজছিল, সেটা পেয়ে গেল। আমাকে ক্ষমা করে দাও নয়না, বিক্রম ভাঙা গলায় বললেন। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। না, নয়না তার মুখ দুহাতে ধরলেন। আর কোনো কষ্ট নয়, আর কোনো মিথ্যে নয়। চলো বাড়ি। আমার তো কোনো বাড়ি নেই নয়না, বিক্রম কড়া হেসে বললেন। আমি একজন প্রাক্তন কয়েদি, একজন ওয়েটার। তোমার দুনিয়ায় আমার জন্য জায়গা নেই। লোকে তোমার উপর থুতু ফেলবে যদি তুমি আমাকে নাও। নয়না উঠে দাঁড়ালেন, অশ্রু মুছে ফেললেন। তার চোখে এখন সেই ব্যবসায়ী আইকনের চমক ফিরে এসেছে। খান্নাজি, নয়না আদেশ দিলেন, কাল সকালে প্রেস কনফারেন্স ডাকুন। আমি দুনিয়াকে সত্যি বলবো। আর যদি দুনিয়া আমার স্বামীকে মেনে না নেয়, তাহলে আমি সেই দুনিয়া কিনে নেব অথবা আগুন লাগিয়ে দেব। কিন্তু বিক্রম চৌহান এখানে আর এক মুহূর্তও থাকবে না। বিক্রমের হাতে ড্রিপ লাগানো হয়েছে, কিন্তু মুখে রং ফিরে আসছে। ঘর ফুলে ভরা। নয়না সোফায় বসে ফাইলে সাইন করছেন, কিন্তু তার একটা চোখ সব সময় বিক্রমের ওপর, যেন পলক ফেললেই তিনি অদৃশ্য হয়ে যাবেন। টিভিতে খবর চলছে। নয়না প্রেস কনফারেন্সে সব সত্যি বলে দিয়েছেন, সেই দলিলগুলো প্রকাশ করেছেন যা বিক্রমের নির্দোষতা প্রমাণ করে। দুনিয়া হতবাক। যারা বিক্রমকে চোর বলতো, তারা এখন তার মহানতার গান গাইছে। সোশ্যাল মিডিয়ায় বিক্রম দ্য হিরো ট্রেন্ড করছে। বিক্রম টিভি বন্ধ করে দিলেন। এসব কি দরকার ছিল? আমার লোকের সহানুভূতি চাই না। নয়না তার কাছে এসে বেডের কিনারায় বসলেন। এটা সহানুভূতি নয় বিক্রম, এটা ইনসাফ। যে সম্মান তুমি আমার জন্য খুইয়েছিলে, সেটা আমি সুদে আসলে ফিরিয়ে দেব। কিন্তু নয়না, বিক্রম তার হাত ধরলেন। আমি আর সেই বিজনেসম্যান হতে পারব না। আমার ভিতরের সেই দৌড় শেষ হয়ে গেছে। আমার এখন শান্তি চাই। আমি আর স্যুট বুট পরে বোর্ড মিটিংয়ে মিথ্যে বলতে পারব না। নয়না হাসলেন। তিনি তার ফাইল বন্ধ করলেন। কে বলেছে আমরা বিজনেস করব? আমি আমার কোম্পানির 51% শেয়ার ট্রাস্টকে দান করে দিয়েছি। বাকি যা আছে তা আমাদের জন্য যথেষ্ট। বিক্রম অবাক হয়ে তাকালেন। তুমি তোমার পরিশ্রমের উপার্জন? আমার পরিশ্রম? নয়না তার ঘড়ি বাঁধা কবজিতে চুমু খেলেন। আমার প্রতিটি শ্বাস তোমার দেওয়া। বিক্রম, তুমি যদি 10 কোটি আর তোমার জীবন দিতে পারো, তাহলে আমি কিছু শেয়ার ছাড়তে পারব না। নয়না একটা ম্যাপ বের করে বিক্রমের সামনে রাখলেন। নৈনিতাল পাহাড়ে একটা ছোট কটেজ কিনে ফেলেছি। সেখানে তুমি তোমার গ্যারেজ খুলবে। তোমার তো মেশিন ঠিক করতে ভালো লাগে, তাই না?
আর আমি সেখানকার লোকাল স্কুলে বাচ্চাদের আর্ট শেখাবো। কোনো চাকচিক্য নেই, কোনো মিডিয়া নেই, কোনো মিথ্যে নেই, শুধু আমরা। বিক্রমের চোখে অশ্রু এসে গেল। এটা সেই স্বপ্ন যা তিনি জেলের অন্ধকার কোঠরিতে প্রতি রাতে দেখতেন। তুমি সত্যিই তোমার এই চাকচিক্য ঠেরে দেবে আমার জন্য? তোমার সঙ্গের সামনে এই চাকচিক্য ফিকে, নয়না বললেন, আর তার মাথা বিক্রমের কাঁধে রাখলেন। 1 বছর পর নৈনিতালের পাহাড়ের ঠান্ডা হাওয়া আর দেবদারু গাছের সুবাস, একটা ছোট কিন্তু অসম্ভব সুন্দর কাঠের বাড়ি, বাইরে একটা বোর্ড ঝুলছে, চৌহান রিপেয়ার ওয়ার্কস। বিক্রম এখন সাধারণ কাপড়ে একটা পুরনো জিপের ইঞ্জিন ঠিক করছেন। তার মুখে গ্রিজ লেগে আছে, কিন্তু তিনি খুশি। তার মুখের টেনশন উধাও। তিনি আর কোটিপতি নন, কিন্তু তিনি সুখী। ভিতর থেকে নয়না এলেন, হাতে 2টো চায়ের মগ, তার এপ্রন পরা, যাতে রঙের দাগ লেগে আছে। ব্রেক নাও মিস্টার মেকানিক। নয়না হেসে চায়ের কাপ বাড়িয়ে দিলেন। বিক্রম হাত পুছলেন আর চা নিলেন। আজ কাস্টমার বেশি, সন্ধ্যার মধ্যে কাজ শেষ করতে হবে। বেশি কাজ না, নয়না কড়া করে বললেন। ডাক্তার আরামের কথা বলেছে। দুজনে বেঞ্চে বসলেন। সামনে হিমালয়ের চূড়া সোনালি রোদে চকচক করছে। তখনই এক বুড়ো লোক তার ভাঙা সাইকেল নিয়ে এলো। বেটা, এই চেইন বারবার খুলে যায়, টাকা এখন নেই, পেনশন এলে দেব। বিক্রম হাসলেন, টুলবক্স তুললেন। চাচা, টাকার কথা বললে সাইকেল ঠিক করব না, লাও এদিকে। বিক্রম সাইকেল ঠিক করতে লাগলেন। নয়না তাকে দেখতে লাগলেন। সেই বিজনেস টাইকুন বিক্রমের ওপর তার গর্ব ছিল, কিন্তু এই মেকানিক বিক্রমের ওপর তার ইশক। সাইকেল ঠিক করে বিক্রম ফিরে এলেন। নয়নার হাত নিজের হাতে নিলেন। নয়না, কখনো কখনো মনে হয় এই 5 বছরের বনবাস দরকার ছিল। কেন? কারণ না হলে আমরা কখনো জানতাম না যে আমরা একে অপরকে টাকার জন্য নয়, হৃদয়ের জন্য চাই। সেই কাঁচের মহলে আমরা হারিয়ে গিয়েছিলাম। এই ভাঙা ঝুপড়ি আর এই পাহাড় আমাদের আবার মিলিয়ে দিয়েছে। নয়না তার মাথা বিক্রমের কাঁধে রাখলেন। মহল কাঁচের হোক বা ইটের, ঘর তো মানুষ দিয়ে তৈরি হয়, আর আমার ঘর তুমি। সূর্য ডুবছিল, ঠান্ডা হাওয়ায় একটা শান্তি ছিল। তারা অনেক কিছু হারিয়েছিলেন, টাকা, সম্পত্তি, যৌবনের বছর, কিন্তু তারা পেয়েছিলেন যা ভাগ্যবানরা পায়, একটা সঙ্গ যা ঝড়েও দিয়ার মতো জ্বলতে থাকে। ত্যাগ তাদের ভাঙেনি, তাদের আরও মজবুত করে জুড়ে দিয়েছে। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো কমেন্টে জানাও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দাও, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর কমেন্টে তোমার নাম আর শহর লিখো, যাতে তোমাদের ভালোবাসা অনুভব করতে পারি।